হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? তো আমাদের একাডেমিক প্রোগ্রাম 2025-এর নবম শ্রেণীর রসায়নের অধ্যায় 2 অর্থাৎ পদার্থের অবস্থা অধ্যায়টা আজকে আমরা শুরু করব। অর্থাৎ আমাদের পদার্থের অবস্থা চ্যাপ্টারটার আজকে ক্লাস 1। আজকে আমরা এই চ্যাপ্টারে একদম বেসিক কিছু কথাবার্তা জানবো। অ্যান্ড আরেকটা জিনিস তোমাদেরকে একটু না বললেই না, এই চ্যাপ্টারটা কিন্তু খুবই সোজা। এই চ্যাপ্টারটায় তুমি মূলত কি কি শিখবা? এই চ্যাপ্টারটায় তুমি মূলত শিখবা হলো পদার্থের কয়টি ও কি কি অবস্থা, এই জিনিসটা তোমরা সবার ফার্স্টে শিখবা। এরপর তোমরা শিখবা যে এই যে পদার্থের অবস্থা, এটা আমরা কম বেশি সবাই জানি যে কঠিন, তরল, বায়বীয়। এই কঠিন পদার্থ, তরল পদার্থ, বায়বীয় পদার্থ নিজেদের মধ্যে আবার একে অপরের সাথে এরা কিন্তু মিশ্রিত হতে পারে। সো তাহলে আমরা মিশ্রণের ছড়ানোর পদ্ধতি অর্থাৎ তোমার ব্যাপন নিঃসরণ নিয়ে আমরা পড়ব। আর এরপর তোমরা কিন্তু আরেকটা জিনিস সবাই জানো যে কঠিন পদার্থকে তাপ দিলে কঠিন পদার্থ তরলে পরিণত হয়, তরল পদার্থের তাপ কমায় দিলে বা তরল পদার্থের তাপ হ্রাস করলে সেটা কঠিন পদার্থে পরিণত হয়। আবার তরল পদার্থকে তাপ দিলে বাষ্পে পরিণত হয় বা গ্যাসীয় পদার্থে পরিণত হয়, এবং গ্যাসীয় পদার্থ থেকে তাপ সরিয়ে নিলে তা তরল পদার্থে পরিণত হয়। তাহলে তোমার এই যে পুরো ব্যাপারগুলো, এই জিনিসগুলো আমরা শিখবো। সো আমরা এখানে কতগুলো জিনিস অ্যাকচুয়ালি শিখবো, যেটা হলো তোমার গলন অর্থাৎ গলে যাওয়ার পদ্ধতিটা, স্ফুটন অর্থাৎ ফুটার পদ্ধতিটা বা বায়বীয় পদার্থে পরিণত হওয়ার পদ্ধতিটা, এবং আমরা শিখব হলো ঊর্ধ্বপাতন আর পাতন। এই জিনিসগুলো আমরা সবগুলা শিখবো। সো আজকের ক্লাসটা অ্যাকচুয়ালি খুবই ছোট, খুবই অল্প কিছু টপিক নিয়ে আমরা পড়ালেখা করব। তা আমি নিজের পরিচয়টা একটু আরেকবার দিয়ে নিই। তোমাদের সাথে নিশ্চয়ই বিভিন্ন ক্লাসে দেখা হয়েছে। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ জুনায়েদ খান রাইয়ান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। সো আমি প্রথমে আমাদের পদার্থের অবস্থার একদম সিম্পল একটা কনসেপ্ট নিয়ে আমরা একটু কথা বলি, যে আমাদের পদার্থ কাকে বলে। আমাদের তো এই জিনিসটা জানা লাগবে, তাই না, যে পদার্থ আমাদের কাকে বলে। অর্থাৎ যেই বস্তুটার নির্দিষ্ট ভর আছে এবং জায়গা দখল করে। অর্থাৎ তুমি, আমি, এই যে আমার সামনে যে ক্যামেরা, আমার সামনে টেবিল, আমার সামনে টিভি, আমার সামনে চেয়ার, আমার সামনে টেবিল তো বলে ফেলছি, এই সবগুলাই কিন্তু পদার্থ। তোমার আশেপাশেও যা আছে সবগুলাই কিন্তু পদার্থ। কারণ কি, সে তার নির্দিষ্ট ভর আছে এবং সে জায়গা দখল করতেছে। এখন কক্ষ তাপমাত্রা এই জিনিসটা কি? আমরা জেনারেলি আমাদের রুম টেম্পারেচার বা যেই টেম্পারেচারটাকে আমরা আদর্শ তাপমাত্রা ধরে নেই, সেটাকে আমরা বলি কক্ষ তাপমাত্রা। এখন তোমার কক্ষ তাপমাত্রায় কোনো কোনো পদার্থ তোমার কঠিন, কোনো কোনো পদার্থ তোমার তরল, আর কোনো কোনো পদার্থ তোমার গ্যাসীয় অবস্থায় থাকে। সো এখানে একটা কথা কিন্তু না বললেই না ভাই আপু, যে তোমার কঠিন পদার্থ তাহলে কি, যে আমাদের আশপাশে যে পদার্থগুলোকে দেখি, যেগুলো একটু নড়াচড়া কম করে, নড়াচড়া করতে একটু আমাদের তাপ বেশি দেওয়া লাগে, যেগুলো নির্দিষ্ট জায়গা দখল করে, সেগুলো কঠিন। তরল পদার্থ আমরা লিকুইড পদার্থ বলতে আমরা অলমোস্ট সবাই চিনি। আর গ্যাসীয় পদার্থ, যেগুলোকে হয়তো আমরা চোখে দেখতে পাই না বেশিরভাগ ক্ষেত্রেই, সেগুলোকে কিন্তু আমরা চিনে থাকি। সো তারপর আমরা একটু দেখি যে কোনটার উদাহরণ কি। সো পদার্থ মূলত তোমার তিনটা অবস্থায় থাকতে পারে। এখন তোমার কঠিন, তরল, গ্যাসীয়, এই তিন অবস্থার পার্থক্যের মূল কারণ হলো আন্তঃকণা আকর্ষণ বলের পার্থক্য। এখন হোয়াট ইজ আন্তঃকণা আকর্ষণ বল? তোমাদের মাথায় নিশ্চয়ই কোশ্চেন আসতেছে, ভাই এই টার্মটা তো নতুন, এই টার্মটা তো আমরা আগে শিখি নাই। তাহলে ভাই আপনি একটু বলেন এই টার্মটা কি। আন্তঃকণা আকর্ষণ বলগুলো হলো পদার্থের কণাগুলোর মধ্যবর্তী আকর্ষণ বলকে তোমার কি বলা হয়? তোমার এটাকে বলা হয় হলো আন্তঃকণা আকর্ষণ বল। এখন
এই আন্তঃকণা আকর্ষণ বল, তুমি চিন্তা করো পদার্থের কণাগুলো, এখন তুমি বলতেছো যে ভাইয়া আপনি তো বলতেছেন যে সবই পদার্থ, আমার আশপাশে যা আছে সবই পদার্থ, তাহলে তোমার আশপাশে যা আছে, আমার আশপাশে যা আছে, আমরা রাস্তায় বের হইলে আশপাশে যা দেখি সবই কিন্তু আমার পদার্থ। এখন আন্তঃকণা আকর্ষণ বল তাহলে কি? একটা পদার্থ মানে কি একটা সিম্পল পদার্থ? না, কিন্তু একটা পদার্থ মানে হলো একটা পদার্থের মধ্যে অসংখ্য অসংখ্য কোটি কোটি হাজার হাজার কোটি কোটি কণা থাকে, বা আরো বেশি। অসংখ্যর তো কোনো আসলে ডেফিনেশন নাই, রাইট? ইনফাইনাইটের কোনো ডেফিনেশন নাই। তাহলে এই যে আমাদের যে অসংখ্য পরিমাণ কণা থাকে, এই অসংখ্য পরিমাণ কণাগুলোর মধ্যে অবশ্যই এক ধরনের আকর্ষণ বিকর্ষণ বলের কাজ থাকে। সো যেই কণাগুলো সবচেয়ে বেশি কাছাকাছি থাকে তাদের আন্তঃকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি হবে, কারণ কি অণুগুলা বা কণাগুলা সবচেয়ে কাছাকাছি থাকবে। আচ্ছা, এরপর আমাদের এই আন্তঃকণা আকর্ষণ বল, তাহলে তুমি বলো কোন পদার্থটা সবচেয়ে দৃঢ় অবস্থায় থাকে, সবচেয়ে কঠিন অবস্থায় থাকে, সবচেয়ে কাছাকাছি অবস্থায় থাকে, সবচেয়ে সলিড অবস্থায় থাকে? অবশ্যই কঠিন পদার্থ। তাইলে আমরা এই জিনিসটা কিন্তু বলতেই পারি যে আন্তঃকণা আকর্ষণ বল কঠিনের জন্য সবচেয়ে বেশি, এরপর তরলের জন্য, এবং এরপর গ্যাসীয় পদার্থের জন্য। কারণ কি? তোমার কঠিন পদার্থের অণুগুলা কিন্তু সবচেয়ে কাছাকাছি থাকে, সবচেয়ে দৃঢ়ভাবে থাকে, সবচেয়ে কমপ্যাক্ট অবস্থায় থাকে। তরল পদার্থের কণাগুলো আরেকটু ছড়ায় ছিটায় থাকে, এবং গ্যাসীয় পদার্থের কণাগুলো তো সবচেয়ে ছড়ায় ছিটায় থাকে, এটা আমরা পড়বো। এখন এখানে আরেকটা জিনিস না বললেই না, এখানে কিন্তু আরো একটা জিনিস চলে আসে যে তোমার আন্তঃআণবিক দূরত্ব। আন্তঃআণবিক দূরত্ব, দেখো এইটা কি? তোমার এই আন্তঃআণবিক দূরত্ব কিন্তু তোমার পদার্থের কণাগুলোর, অর্থাৎ যা মিলে আমার পদার্থ গঠিত, পদার্থের কণাগুলোর বা অণুগুলোর, যেহেতু আমরা আন্তঃআণবিক বলতেছি, মধ্যবর্তী দূরত্ব। এখন তুমি খেয়াল করো, আন্তঃআণবিক আকর্ষণ বল কিন্তু তোমার সবচেয়ে বেশি কঠিন পদার্থের, কিন্তু তুমি একটা জিনিস একটু মিলায় দেখো, আন্তঃআণবিক দূরত্ব, আন্তঃআণবিক দূরত্ব মানে কি? একটা অণু আরেকটা অণু থেকে কত দূরে আছে। যত কম দূরে থাকবে, যত কাছে থাকবে, তত কি সে একটা কম্প্যাক্ট, একটা দৃঢ় অবস্থায় থাকবে, এবং যত বেশি দূরে দূরে থাকবে সে কিন্তু তত গ্যাসীয় পদার্থের মতো আচরণ করবে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু জিনিসটা উল্টা হয়ে যায়, যে আন্তঃআণবিক দূরত্বের জন্য কঠিন পদার্থের আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম, কারণ কণাগুলো সবচেয়ে কাছাকাছি আছে। এরপর তরল পদার্থের দূরত্বগুলো আরেকটু বেশি, আর কঠিন বা তোমার গ্যাসীয় পদার্থের দূরত্বগুলো কিন্তু সবচেয়ে বেশি। খুব স্বাভাবিক, কারণ গ্যাসীয় পদার্থের অণুগুলো অনেক দূরে দূরে থাকে। এখন তুমি এই জিনিসগুলো আমরা আরো একটু ডিটেলসে পড়বো, তাইলেই দেখবা তোমার একদম ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, কঠিন পদার্থ, আমরা কথাগুলো অলরেডি বলে ফেলছি, সো আমরা কথাগুলো জাস্ট একটু মিলিয়ে মিলিয়ে দেখবো যে জিনিসগুলো আমাদের মিলতেছে কিনা। যে কঠিন পদার্থের অণুগুলো বা কণাগুলো খুব কাছাকাছি থাকে, এবং এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল খুব বেশি। আন্তঃকণা আকর্ষণ বল খুব বেশি। এই আন্তঃকণা আকর্ষণ বলটার কথাই কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি। দেখো এখানে খুব সুন্দর করে তোমার সলিড লিকুইড গ্যাসের কতগুলা তোমার উদাহরণ দেওয়া আছে। সলিড পদার্থের ক্ষেত্রে দেখো তোমার পাথর, তারপর তোমার কাঠের টুকরা, তারপর ধরো তোমার বিলিয়ার্ড যে খেলে সেই বিলিয়ার্ডের বল, তোমরা নিশ্চয়ই অনেকে 8 বল পুল খেলো মোবাইলে। সো 8 বল পুল যদিও আমি জানি না, আমাদের সময় মানুষজন অনেক খেলতো, এখনকার বাচ্চারা তো আরো অনেক কিছু করে, আমি জানি না আসলে। তোমার লিকুইড হলো তোমার পানি, তেল, ভিনেগার, আর তোমার গ্যাসীয় পদার্থ দেখো হিলিয়াম গ্যাস, অক্সিজেন গ্যাস, ক্লোরিন গ্যাস, এগুলো তোমরা আরো আস্তে আস্তে জানতে পারবা। হাইড্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস, ফ্লোরিন গ্যাস, অনেক কিছু হতে পারে। আচ্ছা, এখন তোমার তাইলে যেহেতু এদের অণুগুলা কাছাকাছি থাকে, যেহেতু আন্তঃআণবিক আকর্ষণ বল বা আন্তঃকণা আকর্ষণ বল খুবই বেশি, তাই এদের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে, কারণ এরা একটা কম্প্যাক্ট অবস্থায় থাকে, একটা আকার জুড়ে থাকে, একটা সার্টেন শেপ বজায় রাখে। আচ্ছা, আর এই কণাগুলো নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারে না, শুধুমাত্র নিজ স্থানে কম্পন করতে পারে। খুব স্বাভাবিক, কারণ এদের তো জায়গা থাকতে হবে, মানে নিজেদের অবস্থান পরিবর্তন করার জন্য তো তাদের জায়গাটা থাকতে হবে। সেই জায়গাটা যদি না থাকে তাহলে তারা মুভ করবে কোথায়? সো এই অণুগুলা শুধুমাত্র নিজ অবস্থানে কম্পন করতে পারে। সো ইট, পাথর, কাঠ, লোহা এগুলো তোমরা সবাই জানো। এবার তরল পদার্থগুলো দেখো, তরল পদার্থের কণাগুলো কিন্তু কঠিন পদার্থের তুলনায় কিছুটা দূরে দূরে থাকবে, খুবই স্বাভাবিক। এখন এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল, আন্তঃকণা আকর্ষণ বল কঠিন পদার্থের চেয়ে কম থাকবে,
কারণ তারা একটু দূরে দূরে থাকবে, খুব স্বাভাবিক। যেহেতু তারা কঠিন পদার্থ থেকে দূরে দূরে থাকে, তাদের নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু নির্দিষ্ট আকার কিন্তু থাকে না। এখন নির্দিষ্ট আয়তন আর নির্দিষ্ট আকারের মধ্যে পার্থক্য কি? দেখো, 1 লিটার পানি, 1 লিটার পানিকে তুমি একটা 1 লিটারের বোতলে রাখলে সে পুরো ভরে থাকবে বোতল। আবার 1 লিটার পানিকে তুমি যদি 3 লিটারের একটা বলের মধ্যে রাখো, যেটার মধ্যে 3 লিটার পানি আটে, ওখানে কিন্তু তুমি যদি 1 লিটার পানি রাখো, সেটা কিন্তু ভরবে না। এবং সেটা ভরবে না তো ভরবে না এক কথা, এবং সেটা তোমার ওই জায়গা জুড়েই থাকবে, সে 1 লিটার ওখানে ছড়ায় ছিটায় থেকে যাবে। তাইলে তার কি হলো, তার আয়তনটা নির্দিষ্ট, কিন্তু তার কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই। তুমি তাকে যেখানে রাখবা সে ওখানে চলে যাবে। ওই 1 লিটার পানি যদি আমি ফ্লোরে ফেলে দিই, সে ফ্লোরে ছড়ায় যাবে। কই গেল ভিন্ন হিসাব? তার নির্দিষ্ট আকার ধরে রাখতে পারলো না, তাই তার নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। তাই যে পাত্রে রাখা হয় সেই পাত্রেরই আকার ধারণ করে, আর এরা একে অপরের উপর দিয়ে গড়িয়ে যেতে পারে। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক। পানির একটা অণু একটা অণুর উপর দিয়ে চলে যেতে পারে, পানি বিভিন্ন পদার্থের উপর দিয়ে গড়িয়ে চলে যেতে পারে, সিম্পল কথা। তো পানি, তেল, দুধ, জুস, এই যে এখানে উদাহরণগুলো দেওয়া আছে, সেগুলো আমার তরল পদার্থ। এখন গ্যাসীয় পদার্থের কণাগুলা একে অপরের থেকে অনেক দূরে দূরে থাকে, এর ফলে আন্তঃআণবিক আকর্ষণ বল খুব কম। আকর্ষণ বল কম জন্যই কিন্তু এরা দূরে দূরে থাকে, অনেক দূরে দূরে থাকে, তাই এদের আন্তঃআণবিক আকর্ষণ বল খুবই কম, খুবই কম। ঠিক আছে? আচ্ছা, এখন এর ফলে গ্যাসীয় পদার্থের না কোনো নির্দিষ্ট আকার আছে, না কোনো আয়তন নাই। আমরা কিন্তু জীবনে বলবো না যে একটা গ্যাসীয় পদার্থ এইটা, এর আকার এত, এর আকার গোলাকার, এর আকার বৃত্তাকার, এর আকার চতুর্ভুজাকার, এর আকার আয়তাকার, আমরা কখনো বলবো না। আচ্ছা, আর এর কিন্তু কোনো নির্দিষ্ট আয়তন নাই, কারণ গ্যাসীয় পদার্থ কিন্তু সেম, গ্যাসীয় পদার্থ কিন্তু আরো ডেঞ্জারাস। তরল পদার্থ তো একটা সার্টেন অংশ জুড়ে থাকে, তুমি 1 ফোঁটা গ্যাস যদি এই বড় রুমটায় ছেড়ে দাও, পুরা রুমে ছড়ায় যাবে। আবার এই 1 ফোঁটা গ্যাসকে তুমি যদি 2 ফোঁটার সমান জায়গায় রাখতে চাও, সে 2 ফোঁটার মধ্যে আটকায় থাকবে, যদি তুমি তাকে আটকায় রাখতে পারো। তাই এর নির্দিষ্ট আকার বা আয়তন নাই, কিন্তু এই গ্যাসীয় পদার্থ যে পাত্রে রাখা হয় তার সমস্ত জায়গা জুড়ে ছড়িয়ে পড়ে। তরল পদার্থ কিন্তু পারে না। 1 লিটারের পানি 2 লিটারের বোতলে দিলে, 3 লিটারের বোতলে দিলে ও কিন্তু থাকবে, বাট ছড়ায় থাকবে না, এক জায়গায় থাকবে, একটা জায়গায় থাকবে। আচ্ছা, ছড়ায় থাকলেও নিচে পড়ে থাকবে। আর গ্যাস কি, উপর নিচ বলে কোনো কথা নাই, খালি জায়গা পাইছে, ওকে কোনো জায়গায় রাখতে দেওয়া হয়েছে, ওই জায়গা পুরাটা ছড়ায় ছিটায় থাকবে। ঠিক আছে? আচ্ছা, সেই জন্য এটাকে বলা হয় অনিয়ন্ত্রিতভাবে চলাচল, চলাচলের কোনো নিয়ন্ত্রণ নাই। সো অক্সিজেন, তোমার কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন গ্যাস, তোমার বাতাস, বাতাসের মধ্যে মেইনলি তোমার নাইট্রোজেন আর অক্সিজেনটা থাকে। সো এরকম অনেক ধরনের অনেক উদাহরণ হইতে পারে। এখন দেখো আমরা জিনিসগুলো একটু মিলায় দেখি। আমরা এতক্ষণ যে জিনিসগুলো পড়লাম, যে তোমার আন্তঃকণ আকর্ষণ বল কঠিনের ক্ষেত্রে খুবই বেশি, গ্যাসের ক্ষেত্রে খুবই কম। আকার কঠিনের ক্ষেত্রেই শুধু নির্দিষ্ট, তরল আর গ্যাসের ক্ষেত্রে অনির্দিষ্ট। আয়তন তরল আর কঠিনের ক্ষেত্রে নির্দিষ্ট হলো, গ্যাসের জন্য অনির্দিষ্ট। এখন এই জিনিসটা ইম্পর্টেন্ট, কণার গতিশীলতা। এটা একটু বোঝার চেষ্টা করি যে কণার গতিশীলতা জিনিসটা হলো যে আমাদের কঠিন পদার্থ কম্পনের সাহায্যে একটা অণু কাঁপে আর একটা অণুকে ধাক্কা দেয়, একটা অণু কাঁপে আর একটা অণুকে ধাক্কা দেয়, এভাবে চলাচল করে। আচ্ছা, গড়িয়ে চলা মানে কি, একটা তরল পদার্থের অণু একটা তরল পদার্থের অণুর উপর দিয়ে গড়িয়ে চলতে পারে, সে ঘুরে ফিরে যাইতে পারে, বিভিন্ন জায়গায় চলে যাইতে পারে। আর অনিয়ন্ত্রিত চলাচল মানে কি, যে চলাচলের কোনো নিয়ন্ত্রণ নেই। ওই যে বললাম যে তুমি তাকে যেইখানে মন চায় সেইখানে রাখো না কেন, সে ধামধাম করে ছড়ায় যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন তোমার কঠিন পদার্থের উদাহরণ হইতে পারে কাঠ, লোহা, তরল পদার্থের হইতে পারে পানি আর তেল, গ্যাসের ক্ষেত্রে হইতে পারে তোমার অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে? ওকে, এখন খেয়াল করো, আমরা এতক্ষণ কিন্তু তরল পদার্থ, লিকুইড পদার্থ, কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ পড়লাম। এখন এই চিত্রটা একটু বোঝার চেষ্টা করো। এই চিত্রটা যে এখানে আছে, এই চিত্রটা দেখো, তোমার সলিড পদার্থকে সেম পরিমাণ জায়গায়, সলিড পদার্থকে যখন রাখা হয়েছে তখন তারা একটা সার্টেইন জায়গা জুড়ে আছে, কারণ তাদের আন্তঃকণা আকর্ষণ বল বেশি, তাদের মধ্যে দৃঢ়তা বেশি, তাদের আন্তঃকণা দূরত্ব কম, তাই তারা কাছাকাছি থাকে। যখন লিকুইড পদার্থকে রাখা হয়েছে, সে আরেকটু ছড়ায় ছিটায় থাকছে, সে এত আরামে থাকে নাই। মানে ধরে নিলাম তাকে আরেকটু চাইপাও রাখা যাইতো, কিন্তু তুমি কিন্তু তাকে তার চেয়ে বেশি চাপ দিচ্ছ না। সো তাকে তুমি কি করতেছো, যে তোমার আরে কি নাম এটার যে তরল পদার্থ, তাহলে তুমি যখন তরল পদার্থকে রাখতেছো তখন সে ওই আয়তনটা পুরাটা জুড়ে আরামে থাকতেছে। আর গ্যাস কি করতেছে, উপর নিচ বলে কোনো কথা নেই ভাই, পুরা জায়গা পাইছি, পুরা জায়গা ছড়ায় ছিটে থাকবো, পুরো বাঙালির মতো। বুঝতে পারছি? সো গ্যাসীয় পদার্থ কি তোমার, যে পুরা একদম ছড়ায় ছিটায় আরাম আয়েশ করে থাকে। বাঙালিকে যেমন বলে না, বাঙালির ক্ষেত্রে একটা খুবই মজার একটা কথা আছে যে বসতে দিলে শুইতে চায়। ঠিক আছে? তো ওই রকম একটা কথা আর কি। সো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে তুমি ওইটা মনে রাখতে পারো। সো এখানে আমরা আরেকটা পয়েন্ট কিন্তু অ্যাড করতে পারি ভাইয়া। আরেকটা পয়েন্ট আমরা কি অ্যাড করতে পারি, যে চাপ সহনশীলতা।
বা চাপে সম্প্রসারণ। চাপে সম্প্রসারণ কথাটার মানে কি? সম্প্রসারণ মানে হলো একটা পদার্থ কতটুকু ছড়ায় যেতে পারে, কতটুকু ছড়ায় যেতে পারে। এখন তুমি চিন্তা করো, চাপে সম্প্রসারণ, তুমি সলিড পদার্থকে তাপ দিলে তাপ ওর অনেক বেশি লাগবে না, বা চাপ ওর অনেক বেশি লাগবে? আচ্ছা, লিকুইড পদার্থের ক্ষেত্রে চিন্তা করো, বেশি লাগবে। আর তোমার সংকোচন, তোমার সরি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে চিন্তা করো যে সম্প্রসারণ গ্যাসীয় পদার্থের থেকে আরো বেশি হবে না? ঠিক আছে, মানে চাপে তো না, এটা অ্যাকচুয়ালি তাপে হওয়া উচিত। চাপে বললে জিনিসটা ভুল শোনাচ্ছে, সো আমি একটু জিনিসটাকে তাপে বানায় দিচ্ছি, যে তাপে সম্প্রসারণ, যে তাপে কোন অণুটা সবচেয়ে বেশি দূরে দূরে যাবে। এখন তুমি চিন্তা করো, কঠিন পদার্থ আছে কাছে কাছে, তরল পদার্থ আছে আরেকটু দূরে দূরে, গ্যাসীয় পদার্থ সবচেয়ে দূরে দূরে। তো তাপে সম্প্রসারণ গ্যাসীয় পদার্থের সবচেয়ে বেশি, এরপর তরল পদার্থের, এবং এরপর আসে তোমার কঠিন পদার্থের। এটা একটু মনে রাখবা। আর আরেকটা জিনিস চিন্তা করো, তাপে যদি সম্প্রসারণ হয় তাহলে কাউকে চাপ দিলে কি হবে? সংকোচন। চাপ দিলে কি হবে? সংকোচন। চিন্তা করো, তাই না? সো তোমার তাপে সম্প্রসারণ তো তরল পদার্থের সবচেয়ে বেশি, গ্যাসীয় পদার্থের সবচেয়ে বেশি হইতেছে। এখন তুমি চিন্তা করো, তুমি চাপ দিচ্ছ, তাকে চাপায় আনতে চাচ্ছ। চাপায় আনার জন্য কিন্তু তার মাঝে দুই জায়গা থাকা লাগবে। জায়গা কার মাঝে সবচেয়ে বেশি আছে? গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে বেশি আছে। সো তুমি একে সবচেয়ে বেশি চাপ দিয়ে সংকোচনশীলতা সবচেয়ে বেশি দেখাবে। কেন? তুমি একটু চিন্তা করো যে আমরা যে বাসা বাড়িতে সিলিন্ডারগুলো ব্যবহার করি, আমরা যে বিভিন্ন জায়গায় গ্যাস ব্যবহার করি, গ্যাসগুলোকে কি করে? সিএনজি। চিন্তা করো তো, সিএনজি বলি যে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাসটা কোথেকে আসছে? এই কম্প্রেসড ন্যাচারাল গ্যাসটা আসছে হলো যে আমরা কম্প্রেস করে আমাদের ন্যাচারাল গ্যাসটাকে রেখে আমরা সেটাকে জ্বালানি আকারে ব্যবহার করতেছি, ফিউয়েল আকারে ব্যবহার করতেছি। সো চাপে সংকোচন এটাও কিন্তু তোমার গ্যাসের সবচেয়ে বেশি, এরপর তরলের। আর যেহেতু কঠিনের মাঝে জায়গা কম থাকে, তাই কঠিন কিন্তু চাপে সংকোচন খুবই কম দেখায়। ঠিক আছে, ওকে। এইবার একটু খেয়াল করো যে এই যে কণার গতিতত্ত্ব আমরা এতক্ষণ যা পড়লাম, পুরো ব্যাপারটা একটু রিভিউ করে আমাদের কিন্তু ক্লাস আজকে শেষ হয়ে যাবে। যে পদার্থের কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থা ব্যাখ্যা করার জন্য যে তত্ত্ব ব্যবহার করা হয় তাকে বলা হয় কণার গতিতত্ত্ব। ভালো কথা। এখন তোমার এই যে কণার গতিতত্ত্বের কথা যে আমরা বললাম, এই কণার গতিতত্ত্বে কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যে আমরা মূলত পড়বো, যে এই যে সলিড পদার্থ একত্র একত্র থাকতেছে, লিকুইড পদার্থ আরেকটু দূরে দূরে থাকতেছে, আর গ্যাসীয় পদার্থ সবচেয়ে দূরে দূরে থাকতেছে। এই ছবিগুলো দেয়াই হয়েছে যেন তোমরা ভিজুয়ালাইজ করতে পারো ফুল ব্যাপারটাকে। সো এখন একটা জিনিস না বললেই না, আমাদের সব পদার্থই অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা নিয়ে গঠিত, আমরা এটা অলরেডি বলছি। এই কণাগুলা সর্বদা গতিশীল, স্বাভাবিক। যে জায়গা বেশি পায় সে বেশি দৌড়ায়, যে জায়গা কম পায় সে কম দৌড়ায়, সিম্পল। এবং একে অপরকে কিন্তু এরা আকর্ষণ করে। এদের মধ্যে যে আকর্ষণ তাকে আন্তঃকণা আকর্ষণ বল বলে। আর নিজস্ব গতির জন্য গতি শক্তি থাকে। নিজস্ব গতি মানে কি? যে কঠিন পদার্থের অণুগুলার গতিশক্তি আছে, তরল পদার্থের আছে, গ্যাসীয় পদার্থের আছে। এই গতিশক্তির ক্ষেত্রেও কিন্তু তোমার গ্যাসীয় পদার্থের অণুগুলা সবচেয়ে দূরে দূরে থাকে, তাই গ্যাসের গতিশক্তি সবচেয়ে বেশি হয়, এরপর তরল, এরপর কঠিন। যেহেতু এমনি দূরে দূরে থাকে তাই এরা অনেক গতিশীল হয়, অনেক এদের গতিশক্তি বেশি হয়। গতি বেশি হওয়া মানেই কিন্তু গতিশক্তি বেশি। তো গ্যাস, তরল, কঠিন। এখন কণাগুলার আন্তঃকণা আকর্ষণ বল এবং গতিশক্তির ভারসাম্যের উপর নির্ভর করে। আন্তঃকণা আকর্ষণ বল এবং গতিশক্তি, দেখো আন্তঃকণা আকর্ষণ বল কিন্তু সলিড পদার্থ বা তোমার কঠিন পদার্থের সবচেয়ে বেশি, কিন্তু তোমার গতিশক্তি কিন্তু আবার গ্যাসের সবচেয়ে বেশি। সো আন্তঃকণা আকর্ষণ বল আর গতিশক্তির ভারসাম্যের উপর নির্ভর করে এরা কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় থাকে। এখন দেখো আমাদের আজকের লাস্ট স্লাইড, আমরা এখানে জাস্ট একটু জিনিসগুলো মনে করে নেই যে আমরা এখানে কি কি শিখছি। যে আমাদের কঠিন পদার্থের অণুগুলা খুবই কাছাকাছি অবস্থান করে, এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল বেশি, তাই নির্দিষ্ট অবস্থানে সাজানো থাকে এবং কেবলমাত্র নিজ অবস্থানে কম্পন করতে পারে, কেবলমাত্র নিজ অবস্থানে কম্পন করতে পারে। ভালো কথা। এখন তরল পদার্থের কণাগুলা কঠিনের তুলনায় কিছুটা দূরে দূরে অবস্থান করে এবং এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল কঠিনের তুলনায় কম, ফলে কণাগুলা একে অপরের উপর দিয়ে গড়িয়ে যেতে পারে, একে অপরের উপর দিয়ে গড়িয়ে যেতে পারে। ঠিক আছে, সো তরল পদার্থের কণাগুলা কঠিনের তুলনায় কিছুটা দূরে দূরে থাকে, এটা আমরা মানি। যেহেতু দূরে দূরে থাকে তাহলে আন্তঃকণা আকর্ষণ বলটাও কঠিনের তুলনায় কম, তাই এরা একে অপরের উপর দিয়ে গড়িয়ে যেতে পারে। আর গ্যাসীয় পদার্থের অণুগুলা অনেক দূরে দূরে থাকে, এদের মধ্যে আন্তঃকণা আকর্ষণ বল নাই বললেই চলে, খুবই দুর্বল, তাই কণাগুলা অনিয়ন্ত্রিতভাবে চলাচল করে। তাই কণাগুলা তোমার কি করে? অনিয়ন্ত্রিতভাবে চলাফেরা করে। বুঝতে পারছি?
তাহলে তোমাদের আজকের ক্লাসটায় কিন্তু আমরা খালি কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ খুবই সিম্পলি একদম সোজা কথায়, যেগুলো আমাদের বাস্তবধর্মী কথা, আমরা ছোটবেলা থেকে এই জিনিসগুলো জেনে আসতেছি, ওই জিনিসগুলো দিয়েই জাস্ট তোমাদের বলা হয়েছে, এর থেকে বেশি কিচ্ছু না। সো তোমরা যে কাজটা করবা সেটা হইলো এই কঠিন তরল গ্যাসীয় পদার্থের পড়াটা ঠিকমতো পড়ে ফেলবা নেক্সট ক্লাসে জয়েন করার আগে। সো নেক্সট ক্লাসে যখন জয়েন করবা তখন কিন্তু তুমি তোমার পদার্থে ছড়িয়ে পড়ার হার, ব্যাপন, তারপর তোমার নিঃসরণ বা অনুব্যাপন, তো এই যে ব্যাপারগুলো তুমি খুব সুন্দর করে বুঝে যাইতে পারবা। অ্যান্ড এই পুরো চ্যাপ্টারটা যদি ঠিকঠাক তোমার আইডিয়া থাকে, তোমার এসএসসিতে তো হেল্প হবেই হবে, বাট তোমার ইন্টার প্লাস তোমার হোল লাইফের কেমিস্ট্রি জার্নিতে এই ছোটোখাটো চ্যাপ্টারগুলো, যেগুলো অর্থাৎ তোমার 1, 2, 3, এই অধ্যায়গুলো খুব ইম্পর্টেন্ট। এগুলো অ্যাকচুয়ালি তোমাকে কেমিস্ট্রির বেসিক বুঝতে খুব হেল্প করে, যে রসায়নে আমরা আসলে কি পড়ি, কেন পড়ি এবং কেন আমাদের এগুলো পড়া উচিত। ঠিক আছে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো অ্যান্ড সবাই চেষ্টা করবা ক্লাসগুলো রেগুলারলি করার, ক্লাসগুলো যেন কোনোভাবেই মিস না যায়। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে।